তাপপ্রবাহে পড়ছে দেশ, গ্যাস বিদ্যুৎ সংকট কাটছে না, লোডশেডিং হবে সহনীয় মাত্রায়, বিদ্যুৎ উপদেষ্টা। সংস্কার নিয়ে ঐকমত্য সনদের পর নির্বাচনের তাগিদ আমির খসরুর, দ্রুত সনদ তৈরি সম্ভব আলী রিয়াদ। আসসালামু আলাইকুম, মিতা মুস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে রোম ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় দুপুর 1:30টার দিকে প্রধান উপদেষ্টা ইটালির রোম ত্যাগ করেন। গতকাল বিশ্ব নেতাদের সঙ্গে অধ্যাপক ইউনূসও পোপের শেষকৃত্যে যোগ দেন। পরে ক্যাথলিক চার্চের শীর্ষস্থানীয় দুই নেতা কার্ডিনাল সিলভানো মারিয়া তোমাসি এবং কার্ডিনাল জ্যাকব কুভাকভ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি বাংলাদেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে অব্যাহত সংলাপের গুরুত্বের উপর জোর দেন এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষায় দেশের অঙ্গীকার এবং অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা তুলে ধরেন। এর আগে গত শুক্রবার প্রধান উপদেষ্টা কাতারের দোহা থেকে রোমে যান। বৈশাখের খরতাপে পুড়ছে ঢাকাসহ গোটা দেশ। অব্যাহত তাপপ্রবাহে নাকাল জনজীবন। অসহনীয় গরম উপেক্ষা করে রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন শ্রমজীবীরা। গরমে হিট স্ট্রোকের ঝুঁকি বেশি থাকায় চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন সবাইকে প্রচুর পানি পান করা সহ সরাসরি রোদ এড়িয়ে চলতে হবে। আরও জানাচ্ছেন সাদরিনা খন্দকার। দিনের বেলায় রাজধানী ঢাকার রাস্তায় নামলেই টের পাওয়া যায় গরমের তীব্রতা কতটা ভয়াবহ। সূর্যের প্রখর তাপপ্রবাহে হাঁসফাঁস করছে মানুষ। জীবন ও জীবিকার তাগিদে যারা বের হয়েছেন প্রচণ্ড গরম আর রোদে পুড়তে হচ্ছে। একটু স্বস্তির খোঁজে তৃষ্ণার্ত কর্মজীবীদের ভিড় দেখা যায় লেবুর শরবত, ঠান্ডা পানি, আখের রস কিংবা ডাবের দোকানে। অনেক গরম পড়ছে তো ওই জন্য আর কি হচ্ছে আখের রসটা খাচ্ছি। খুব কষ্ট হচ্ছে গরমে, চালান যাইতেছে না গাড়ি, অনেক ব্যবসা গরম, অনেক খারাপ লাগে। গরমের তীব্রতায় হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। নারী শিশু সহ সবচেয়ে বেশি মানুষ ভুগছেন পানিবাহিত রোগে। সেই সাথে হিট স্ট্রোক, ডায়রিয়া, জন্ডিসের মতো রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও এই সময় বেশি। আমরা বের হওয়ার সময় অবশ্যই সঙ্গে একটা ছাতা নিব, এটা একটা জিনিস। সেকেন্ড জিনিস হলো যে আমরা বিশুদ্ধ পানির ব্যবস্থাটা নিজেরাই করে নিব। অসুস্থ হয়ে গেলে সাফারিংস আপনারই, সেই কারণে আমরা বাইরের খোলা খাবারটা যেন অ্যাভয়েড করি। তবে চরম গরমের মধ্যেই কিছুটা স্বস্তির খবর দিচ্ছে আবহাওয়া অফিস। দেশের পশ্চিমাঞ্চলে মেঘ প্রবেশ করায় কমতে পারে তাপমাত্রা। ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। তাপমাত্রা আজকে কিছুটা কমে যাবে এবং আগামীকাল আরও কমে যাবে, কারণ ইতিমধ্যে আপনার কিছু মেগা ক্লাউড ঢুকেছে এবং এটা মোটামুটি সারা দেশে এই ক্লাউড বেড়ে যাবে, এর সাথে বৃষ্টিও বেড়ে যাবে। আমরা আশা করছি আজকে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে এবং আগামীকাল পরশু আরও বৃষ্টির সম্ভাবনা আছে। আতঙ্কিত না হয়ে গরমের তীব্রতায় খাদ্যাভ্যাসে সতর্ক থাকা সহ প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দেন চিকিৎসকরা। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। প্রয়োজনীয় অর্থের সংকুলান করতে না পারায় গ্যাস বিদ্যুতের সংকট কাটছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। জানান, এবারের গরমেও সহনীয় মাত্রায় লোডশেডিং করতে হবে। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। এছাড়া 7 কর্মদিবস সময় দিয়ে শনিবার হঠাৎ করেই বরিশাল ও খুলনা বিভাগ বিদ্যুৎহীন হয়ে যাওয়ার কারণ খুঁজতে কমিটি গঠনের কথা জানান তিনি। রিপোর্ট করছেন রকনউদ্দিন। শনিবার বিকেল 5:45 একযোগে বিদ্যুৎহীন হয়ে পড়ে বরিশাল বিভাগের সব জেলা আর খুলনা বিভাগের কিছু অংশ। জাতীয় গ্রিড হতে বিচ্ছিন্ন হয়ে যায় ওই অঞ্চলের বিদ্যুৎ সংযোগ। কারিগরি ত্রুটির প্রাথমিক সমাধান করে 40 মিনিট পর থেকে ধীরে ধীরে ফিরতে থাকে বিদ্যুৎ সংযোগ। শনিবার মধ্যরাতের আগেই প্রায় সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিদ্যুৎ উপদেষ্টা জানান, এই দুর্ঘটনার কারণ খুঁজতে বুয়েটের উপাচার্যকে আহ্বায়ক করে 8 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায় থাকলে কমিটি তাও খুঁজে দেখবে। প্রাথমিকভাবে আমিনবাজার গোপালগঞ্জ ডাবল লাইন সার্কিট লাইনে একটা ফল্ট হয়েছে। ফল্ট মানে হচ্ছে দুটো তার একত্র হয়ে যাওয়া বা কাছাকাছি হয়ে যাওয়া। দেশে এখন 18,000 মেগাওয়াটের বেশি বিদ্যুতের চাহিদা থাকলেও 16,500 মেগাওয়াটের বেশি উৎপাদন করা যাচ্ছে না। কারণটা আর্থিক জানিয়ে উপদেষ্টা বলেন, তাই লোডশেডিং থেকেও রেহাই মিলবে না। বিশেষজ্ঞরা আমাদেরকে বলছে যে কিছু লোডশেডিং দরকার, যাতে বিপিডিবির
এই যে কি বলে সাবসিডির পরিমাণ যাতে আরও অনেক বেশি বেড়ে না যায়। তো যাই হোক, আমরা এই লোডশেডিংটাকে আমি যেটা ওই সবাই তো বলছি সেটা হচ্ছে আমরা এটাকে সহনীয় পর্যায়ে রাখতে চেষ্টা করব। এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান বাসাবাড়ি শিল্প কারখানা সিএনজি স্টেশনের গ্যাস সংকট নিয়েও। আমাদের তো কম্বল ছোট, বাড়তি এলএনজি আনবো সেটার জন্য আর্থিক সামর্থ্য, আর ওরা তো পানাদাররা টাকা দিচ্ছে ওদের বিল দেওয়ার জন্য। আমরা হয়তো আরও একটু এলএনজি অন্তত দুইটা কার্গো এলএনজি আনতে পারবো। বৈদ্যুতিক গোলযোগের কারণে শনিবার সন্ধ্যায় 1.5 ঘন্টা মেট্রো রেল চলাচল বন্ধ থাকার কারণ খুঁজতে ডক্টর শামসুল আলমকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান উপদেষ্টা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। সংস্কারের যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে তার উপর ভিত্তি করে সনদ তৈরির মাধ্যমে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। এ সময় বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, বড় ধরনের সংস্কার জনগণের ম্যান্ডেট ছাড়া কার্যকর হবে না, তাই দ্রুত নির্বাচন দিয়ে সংস্কারের পথ সুগম করা উচিত। সংস্কারের সব বিষয়ে সব রাজনৈতিক দল একমত হবে এমন চিন্তাও বাকশালী বলে মনে করেন এই বিএনপি নেতা। সবাইকে যে একমত হতে হবে এটা যারা চিন্তা করে, এটা একটা বাকশালী চিন্তা। কারণ বিভিন্ন দলের বিভিন্ন দর্শন, চিন্তা ভাবনা থাকবে, ভিন্নমত থাকবে। বিষয়টা হচ্ছে যেখানে ঐক্যমত হয়েছে সেগুলোর বাইরে সংস্কার করার কোনো সুযোগ নাই। এর বাইরে যেটা করতে যাবে সেটা আপনাকে ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে আসতে হবে, নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। সুতরাং যেগুলো ঐক্যমত হয়েছে এই বিষয়গুলো জাতির সামনে কেন তুলে ধরা হচ্ছে না, এটাই প্রশ্ন। জাতিকে আগামী নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চেয়েছে জামায়াতে ইসলামী। এক্ষেত্রে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলের শীর্ষ নেতাদের সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বৈঠক শেষে এসব কথা জানান দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য সহ প্রয়োজনীয় সংস্কারের ব্যাপারেও আলোচনা হয়েছে। এ সময় ইইউ এর পক্ষ থেকে নারীর ক্ষমতায়ন এবং তাদের অধিকার বিষয়ে জামাতের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হলে দলের পক্ষ থেকে জানানো হয়, নারী পুরুষের অধিকার নিশ্চিতে দলের দৃঢ় অবস্থান রয়েছে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার দেয়া সময়সীমার উপরে জামাতের আস্থা রয়েছে বলেও জানান সৈয়দ তাহের। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক দেখতে চায় অস্ট্রেলিয়ান সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্ট IDEA। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের ওপরও জোর দিয়েছে প্রতিষ্ঠানটি। সকালে IDEA এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের ডিরেক্টর লিনা রিখিলা তমাং প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠক করে এসব কথা বলেন। তিনি জানান, সিইসির সঙ্গে আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে সংস্কার কাজের অগ্রগতিও জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। বর্তমান কমিশনের দায়িত্ব মানুষের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন আয়োজন করা। এর মধ্য দিয়ে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে বলেও আশা করেন লিনা রিখিলা তমাং। অস্ট্রেলিয়ার এই সংস্থাটি নির্বাচন পর্যবেক্ষক হিসেবে কাজ করে। যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে সেটা ধরে রাখার তাগিদ দিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বলেন, সবাই একমত হলে দ্রুততার সঙ্গে জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের মধ্য দিয়েই গণতান্ত্রিক রূপান্তরের পথে হাঁটবে বাংলাদেশ। আর যেসব বিষয়ে অংশীজনদের দ্বিমত আছে সেগুলো জনগণের কাছে তুলে ধরতে হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তারা। আরাফাত ইসলামের রিপোর্ট। গণসংহতি আন্দোলন রোববার সকাল 10:30টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসে গণসংহতি আন্দোলন। 3 ঘণ্টাব্যাপী এই বৈঠকে প্রধানমন্ত্রীর মেয়াদ, স্থানীয় সরকার ও সংসদ নির্বাচন ব্যবস্থা এবং সংবিধান সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আগে 16 বছর ধরে বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে, সেই ঐক্য বজায় রাখতে হবে। আমরা সামান্য হলেও অগ্রগতি অর্জন করতে পেরেছি,
কিন্তু এই সামান্য অগ্রগতিকে যদি আমরা ধরে না রাখতে পারি, তাকে বিকশিত করতে না পারি, তাহলে সমস্তটাই আমাদের হাতছাড়া হয়ে যাবে। আমরা সকলে একত্রিতভাবে অর্জনের চেষ্টা করছি, যে অর্জন শুধু আমাদের জন্য নয়, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটা নতুন গণতান্ত্রিক জবাবদিহিমূলক রাষ্ট্র তৈরি করার জন্য যতটা দ্রুততার সঙ্গে সম্ভব আমরা সকলে একমত হয়ে একটি জাতীয় সনদ তৈরি করতে পারব। বৈঠক শেষে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন যে বিষয়গুলোতে অংশীজনেরা একমত হবেন, সেটার ভিত্তিতেই জুলাই সনদ তৈরি হবে। যেসব প্রশ্নে ঐক্যমত্য হচ্ছে সেটাই জাতীয় সনদ, যেসব প্রশ্নে ঐক্যমত্য হচ্ছে না সেটা তো দ্বিমতই থেকে গেল। তাহলে এই দ্বিমত বাস্তবায়নের পদ্ধতি কি? আমার একটা প্রস্তাব আছে, সেই প্রস্তাবটা বাস্তবায়নের পদ্ধতি কি, এটা নিয়ে আমরা জনগণের কাছে যাব। জনগণ যদি আমাকে ভোট দিয়ে সংখ্যাগরিষ্ঠতা দেয়, তাহলে আমরা সংসদে সেটা বাস্তবায়ন করব। পরে বিকেলে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। 17,777 জন বাংলাদেশি শ্রমিকের মালয়েশিয়ায় যেতে না পারার দায় রিক্রুটিং এজেন্সিগুলোর। আজ হাইকোর্টে এই বিষয়ে প্রতিবেদন জমা দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মুবিনা আসাফের দ্বৈত বেঞ্চে আজ এই প্রতিবেদন দাখিল করা হয়। এরপর রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও যেতে না পারা কর্মীদের টাকা ফেরত দেওয়া এবং তাদের মালয়েশিয়ায় যাওয়ার বিষয়ে কি অগ্রগতি হয়েছে তা 27 আগস্টের মধ্যে জানাতে বলেছে আদালত। গত বছরের 24শে জুন মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর কাণ্ডে ভিকটিমের জীবন ধ্বংসের জন্য কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা এবং খামখেয়ালিপনাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং কেন মালয়েশিয়া যেতে না পারা 17,777 জন শ্রমিকের টাকা সুদ সহ ফেরত দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছিল হাইকোর্ট। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট চালু করল বাংলাদেশ। তৈরি পোশাকের 60 টনের একটি চালান নিয়ে সন্ধ্যা 7:15টায় গ্যালিস্টিয়ার এয়ারলাইন্সের কার্গো বিমানটি বিমানবন্দর ছেড়ে যায়। তৈরি পোশাকের এই রপ্তানি চালানটি স্পেনে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে সপ্তাহে এই বিমানবন্দর থেকে 2টি ফ্লাইট পরিচালনা করা হবে। তবে মালামালের পরিমাণ বৃদ্ধি পেলে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া। এর আগে ব্যবসায়ী নেতাদের সাথে নিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ পরিদর্শন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ইসলামী ব্যাংক আন্তর্জাতিক খবর। কানাডার ভ্যাঙ্কুভারে ফিলিপিনো সম্প্রদায়ের এক স্ট্রিট ফেস্টিভ্যালে গাড়ির চাপায় 9 জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। উৎসবের ভিড়ের মধ্যে একটি কালো রঙের গাড়ি ঢুকে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সময় অনুষ্ঠান শেষের পথে ছিল, যেখানে দিনভর প্রায় 1 লাখ মানুষ সমবেত হয়েছিল। এই ঘটনায় ভ্যাঙ্কুভারের 30 বছর বয়সী এক বাসিন্দাকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে প্রাথমিক তদন্ত শেষে একে সন্ত্রাসী হামলা বলা যাচ্ছে না। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজ প্রসঙ্গ। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের ভুল শুধরে দ্বিতীয় ও শেষ টেস্টে ইতিবাচক ক্রিকেট খেলার লক্ষ্য বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমেন্স। চট্টগ্রামে সকাল 10টা থেকে অনুশীলন করে স্বাগতিকরা। নেটে বাড়তি মনোযোগ দিতে দেখা গেছে ব্যাটারদের। মূলত প্রথম টেস্টে ব্যাটারদের ব্যর্থতায় হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে স্কোয়াডে যোগ দিয়েছেন ব্যাটার এনামুল হক বিজয়। স্পিনার তানভীর ইসলাম প্রথমবার ডাক পেয়েছেন টেস্ট স্কোয়াডে। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোচ দলকে ধৈর্যশীল হওয়ার পরামর্শ দিয়েছেন। তার মতে সেরাটা দিতে পারলে ফল নিজেদের পক্ষে আসবে। প্রথম টেস্টে আমাদের ব্যাটিংটা ভালো হয়নি, রক্ষণাত্মক নয়, ইতিবাচক ব্যাটিং করতে চাই।
উইকেট দেখে খুবই ফ্ল্যাট মনে হয়েছে। ব্যাটিংয়ে প্রচুর রান আশা করছি। আমাদের ধৈর্য ধরতে হবে, খেলোয়াড়দের তাদের সেরাটা দিতে হবে। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। তাপপ্রবাহে পুড়ছে দেশ, গ্যাস বিদ্যুৎ সংকট কাটছে না, লোডশেডিং হবে সহনীয় মাত্রায়, বিদ্যুৎ উপদেষ্টা। সংস্কার নিয়ে ঐকমত্য সনদের পর নির্বাচনের তাগিদ আমির খসরুর, দ্রুত সনদ তৈরি সম্ভব আলী রিয়াজ। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।